কালবৈশাখী ঝড়ে দেশের 5 জেলায় 16 জনের মৃত্যু। রাজধানীতে বিলবোর্ড করে 4 জন আহত। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বিপর্যস্ত। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। 3 মাস পর তালা কেটে নয়াপল্টনের কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা সিটি নির্বাচনে মিন্টু ও পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। উচ্চ আদালতে যাবার ঘোষণা দুই পক্ষের আইনজীবীদের। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান। এবং বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না দেশের দর্শনার্থীরা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ। মৌসুমের শুরুতেই কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানীর সহ দেশের বেশ কয়েকটি জেলা। ঝড়ের কবলে পড়ে বগুড়ায় 8 জন, রাজশাহীতে 5 জন, সারা দেশে 16 জন মারা গেছেন। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কাঁচা ও আধা পাকা সহ সহস্রাধিক বাড়িঘর ও দোকানপাট। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। ঝড়ের পর থেকে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে 1 ঘন্টার জন্য সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কালবৈশাখী ঝড়ে শনিবার সন্ধ্যায় বগুড়ার সদর, শাহজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী ও ধনুট উপজেলায় 8 জন মারা গেছেন। এদের মধ্যে একজন শিশুও রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। ঝড়ের পর থেকে জেলার 12 উপজেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে লোক ছিল অনেক কয়েকজন, বিবি বাচ্চা শুধু 5টা আমি বার করে দিয়ে আসছি, আর একসঙ্গে ডাকে নিয়ে আসিয়ে আর 3টা বাই করছি। 3টের মধ্যে একটা মারা গেছে, 2টা মারা গেছে আর 2টা আহত। রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন 5 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তার আশপাশের অসংখ্য দোকানপাট। জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর আঘাতে আম, লিচু বাগান সহ পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। নগরীর বিভিন্ন স্থানের বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। বিভিন্ন জায়গায় গাছ পড়ে যে আপনার তার ছিঁড়ে, ডিশের লাইনে তার, বিভিন্ন জায়গায় কারেন্টের তার ছিঁড়ে গেছে। গোটা এলাকাটা বিদ্যুৎ নাই, আমাদের লোকজনের বেহাল অবস্থা। ঝড়ের পর থেকে আমাদের গোটা রাজশাহী শহরের সিটির মধ্যে এবং অনেক দূরে, মানে অনেক এলাকা নিয়েই কারেন্ট নাই। এছাড়া বজ্রপাত, দেয়াল ধস এবং গাছ চাপা পড়ে নাটোর, পাবনা ও নওগাঁয় 3 জন মারা গেছেন। এসব জেলার বিভিন্ন উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জুয়েল মিয়া, সময় সংবাদ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম থেকে দেশের অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা থেকে 5টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় রাজধানী সহ বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়। দমকা বাতাসের কারণে সন্ধ্যা 7টা 10 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া নভোএয়ার ও ইউএস বাংলা ফ্লাইট দুটি আবারও শাহ আমানতে ফিরে আসে। এরপর রাত 9টায় ইউএস বাংলা, নভোএয়ার ও ব্রিজেন্ট এয়ারের আরও 3টি ফ্লাইট বিমানবন্দরে আটকা পড়ে। পরে 5টি বিমানের অন্তত 1000 যাত্রীকে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। এদিকে একই কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটও আটকে রয়েছে ওমানের বিমানবন্দরে। একবার বিমানে উঠলাম, বিমান টেক আপ করলো, অনেক দূর যাওয়ার পর আবার ব্যাক আসছে। ঢাকাতে নাকি ওয়েদার খারাপ। আমি এদের ডিলের কারণে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস করছি। আমার সকাল রাত 3টে আমার ফ্লাইট ছিল, আমি এখন যেতে পারি না। যে কারণে আমরা এয়ারে যাওয়া, সেই বিশেষ সমস্যা তো এই সমস্যা থাকিয়েই গেল। আমরা কালেক্টেড ফ্লাইট ছিল ডেলমা যাওয়ার জন্য, তার কি মানে এটা হলো না, কালকে আবার অন্যভাবে চেষ্টা করতে হবে। হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে নগরবাসী। ঝড়ের পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনও লোডশেডিংয়ে রাজধানীর অনেক এলাকা। শনিবার সন্ধ্যা নাগাদ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ চলে গেলেও রাজধানীর মিরপুর, ইস্কাটন, নাখালপাড়া সহ বেশ কিছু এলাকায় আলোর দেখা মেলেনি। এমনকি আলোকশূন্য রয়েছে লাইট পোস্টগুলো। হঠাৎ করে এমন অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রভাব পড়েছে শিক্ষার্থীদের লেখাপড়ায়ও। কালবৈশাখীর মৌসুমে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষকে সতর্ক থাকা উচিত বলে মনে করেন ভুক্তভোগীরা।
আসবে কিনা সেটাও তো আনসার্টেন, কি সারা রাত কিভাবে থাকতে হবে, কি কখন আসবে, পুরোটাই তো আসলে আনসার্টেন। এই জায়গাতে যেটা কর্তৃপক্ষের বোঝা উচিত বা করা উচিত সেটা হচ্ছে খুব কুইক একটা ব্যাকআপের রেসপন্স করা উচিত। ঠিক মতন পড়তে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে পড়ার সময়। আমার কালকে পরীক্ষা, সন্ধ্যা থেকে কারেন্ট নেই, তার জন্য আমি পড়তে পারছি না। এই যে সন্ধ্যা থেকে কারেন্ট নাই, ঝড়, বাচ্চাদের পরীক্ষা চলতেছে, 3 তারিখ থেকে শুরু হয়েছে, এখন পড়ালেখা করতে পারতেছে না। এদিকে শনিবারের ঝড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ভেঙে পড়া বিলবোর্ডের নিচে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। রাত 9টার দিকে রমনা টেনিস কমপ্লেক্সের সামনে প্রায় 30 ফুট লম্বা একটি বিলবোর্ড ভেঙে পাশের রাস্তায় অবস্থানরত কয়েকটি যানবাহনের উপর পড়ে। সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি, একটি পুলিশ ভ্যান, একটি যাত্রীবাহী বাস, কয়েকটি সিএনজি অটোরিকশা, রিকশা নিচে চাপা পড়ে। বের হওয়ার সময় হাজী সেলিম সামান্য আহত হন। এছাড়াও আরো 5 জন আহত হন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গুলিস্তান থেকে মিরপুর রোড পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। শনিবার সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। দুদকের দায়ের করা দুর্নীতির এই 2 মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বেগম জিয়া সহ 3 আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে। দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় 25 ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 4 মার্চ গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার সহ আসামি পক্ষের 7টি আবেদনের শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখে 5 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন আদালত। জানুয়ারি 5 তারিখে অবরুদ্ধ থাকায় তিনি যান নাই। আগামীকাল তিনি করে যাবেন এবং যেহেতু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমরা কালকে করে জামিন চাবো। আর নিরাপত্তার বিষয়টা আমাদের সিনিয়র লয়াররা পূর্বেই আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়েছে। আমরা আপনাদের মধ্যে আজকে আবার অনুরোধ করছি, বেগম জিয়া যে রাস্তা দিয়ে যাবে 24শে ডিসেম্বরের মতো যেন তার গাড়ি ভরে হামলা না করা হয়। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে রোববার সকাল 9:30টায় গুলশান কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া রওনা দেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। এদিকে 3 মাস পর তালা কেটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীরা নয়াপল্টনের বিএনপি অফিসে প্রবেশ করেন। এর আগে থেকে দলের আরো কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের বাইরে অবস্থান করতে থাকেন। ভেতরে ঢোকার পর আসাদুল করিম শাহীন বলেন, বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের গেটে যে তালা লাগানো ছিল সেটা আর দেখা যায়নি, তাই নতুন করে তালা কেটে ভেতরে প্রবেশ করতে হয়েছে তাদের। তিনি আরো বলেন, বিএনপির কার্যালয় বন্ধ করার পর থেকে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এই তালাটা আমাদের যুগ্ম মহাসচিবকে নেওয়ার সময় যে তালাটা ছিল সেই তালাটা আটকে তারপর চাবিটা ওনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়তো কোনো একটা গ্রুপ নিয়ে গেছে। তো আমাদের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমরা ভেবেছি হয়তো ওই ডুপ্লিকেট চাবি দিয়ে আমরা খুলবো, কিন্তু আপনাদের সামনে চেষ্টা করলাম, আমরা দেখলাম যে তালাটা চেঞ্জ করা, মানে আমাদের সেই পুরনো তালা এটা না, সুতরাং এটা কেটে আমাদের ঢুকতে হয়েছে। ঢাকা সিটি নির্বাচনে আপিলের শুনানিতে আব্দুল আওয়াল মিন্টু ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে এই আদেশকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে বলে উল্লেখ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান মিন্টু ও পিন্টুর আইনজীবী। তবে বিভাগীয় কমিশনার জানান, প্রচলিত আইনের ভিত্তিতেই তিনি আগের আদেশ বহাল রেখেছেন। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে নিয়ম অনুযায়ী 3 দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার সুযোগ রয়েছে বাতিল হয়ে যাওয়া প্রার্থীর এবং আপিলের 3 দিনের মধ্যে রায় দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল 9:30 থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুরু হয় ডিসিসি নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি। প্রথম দিন আপিল শুনানি করা হয় আব্দুল আওয়াল মিন্টু ও নাসির উদ্দিন পিন্টু সহ 23 জন প্রার্থীর। বিকাল 4টা নাগাদ আব্দুল আওয়াল মিন্টুর আপিল শুনানিতে অংশ নেন বিএনপির অধিকাংশ সিনিয়র আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে ঢাকা বিভাগীয় কমিশন আগের রায় বহাল রাখেন, অর্থাৎ তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর বিএনপির আরেক নেতা বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন পিন্টুর আপিলও বাতিল করে আগের রায় বহাল রাখেন। এখানে গুরুতর হলো প্রার্থীর নিজের ইনফরমেশন, সেটা সব সঠিক আছে, তিনি বৈধ, আর বাকিগুলা লেস ইনফরমেশন। আব্দুল রাজ্জাক সাহেব সিটি কর্পোরেশন ট্যাক্স পে করে, প্রমাণও দেখিয়েছি আমরা, তারপর আমরা ন্যায় বিচার পেলাম না। হোসেন মোহাম্মদ এরশাদ, জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের তার কেসগুলো আমি রেফার করেছি। তারা প্রত্যেকে কিন্তু সাজা প্রাপ্তির পরে আপিল পেন্ডিং থাকা অবস্থায় তারা ইলেকশন করেছেন, কিন্তু বিভাগীয় কমিশনার আমাদের এই সব আইন কানুনের কোনো কথাই বিবেচনায় নেন নাই। বিভাগীয় কমিশনার আজ্ঞাবহ হয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে আইন মেনেই আদেশ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জিল্লার রহমান। যা সিদ্ধান্ত দিয়েছি, যেটা বহাল আছে এবং যেটা বহাল রাখা হয়নি, সকল ক্ষেত্রেই আইনের প্রশ্নেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার আপিল শুনানির প্রথম দিনে মোট 23 জন প্রার্থীর মধ্যে 1 জন মেয়র প্রার্থী সহ 5 জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এই আপিল শুনানি চলবে আগামী 7 এপ্রিল পর্যন্ত। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র পদে মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা উত্তরের মেয়র পদে সমর্থনের বিষয়টি আগামীকাল জানানো হবে বলেও জানান তিনি। আদর্শ ঢাকা চাই এই ব্যানারে আসন্ন সিটি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হবে বলে জানান এমাজউদ্দিন আহমেদ। ভয়ঙ্কর আশাবাদী যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। বিএনপির পক্ষ থেকে দক্ষিণের সমর্থন দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে, আর উত্তরে আগামীকালকে এটা সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তটা দেখে তারপর চিন্তা করা হবে। এদিকে হাজী সেলিমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মুর্শিদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই নোটিশ দেন। শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান সাইদ খোকন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ দেওয়া হলো। এদিকে ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে তাদের নোটিশের জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের কুফল জনগণকে জানাতে চলচ্চিত্রকে ব্যবহার করতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন থাকতে হবে। শনিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013 অনুষ্ঠানে গুণী শিল্পী ও নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর বক্তব্যে তিনি কথা বলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পী আর কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয় বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে খ্যাত অভিনেত্রী তারা বেগম কবরীকে। আর পুরস্কার অর্জনে সবাইকে ছাড়িয়ে গেছে চলচ্চিত্র মৃত্তিকা মায়া। বিভিন্ন ক্যাটাগরিতে 17টি পুরস্কার পায় এই চলচ্চিত্র। আর শ্রেষ্ঠ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী, শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে যুগ্মভাবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এবং শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পান মামুনুর রশিদ। সব মিলিয়ে 25টি ক্যাটাগরিতে দেয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শক্তিশালী এই গণমাধ্যমটির দিকে আবারও জনগণের দৃষ্টি ফেরাতে 300 সিনেমা হলকে আধুনিক করার উদ্যোগ নিয়েছে সরকার। নানা রকম সুযোগ সুবিধা আর প্রণোদনা পাচ্ছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। যারা সিনেপ্লেক্স নির্মাণ করবেন তারা কর মুক্তি পাবেন, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। এবং চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান 35% সম্পূরক কর ছিল, সেই 35% সম্পূরক কর আমরা প্রত্যাহার করে নিয়েছি। তিনি বলেন, আবহমান বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিফলন থাকা চাই চলচ্চিত্রে। আমাদের যে দীর্ঘদিনের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, মানুষের যে মহান আত্মত্যাগ, এই বিষয়গুলি তুলে ধরে আরো বেশি চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মারদাঙ্গা, হানাহানি, কাটাকাটি, এইগুলির হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। কাজে এর কুফলটা সমাজের কাছে তুলে ধরতে হবে এবং গঠনমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দেশ বিদেশের ধ্রুপদী চলচ্চিত্র সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণার জন্য চলচ্চিত্র আর্কাইভকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পুরস্কারজয়ী শিল্পীরা বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তাদের অনুভূতি নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা। শনিবার বেলা 11:10 অ্যাডভোকেট শিশির মনির, এহসান ও এহসান সিদ্দিক সহ 5 জন আইনজীবী কারাগারে প্রবেশ করেন। তারা সেখানে প্রায় 35 মিনিট কামরুজ্জামানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে আইনজীবীরা বলেন, আগামীকালের রিভিউ শোনানোর পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামীকাল হওয়ার কথা রয়েছে। সংগঠন হিসেবে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামের বিচারের বিষয়টি খুব শিগগির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এটা এখন ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে, আপনারা একটু অপেক্ষা করেন। এটা খুব শিগগিরই, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, খুব শিগগিরই মন্ত্রিপরিষদ সভায় এটা উপস্থাপন করা হবে এবং এটার অ্যাপ্রুভাল চাওয়া হবে। প্রবাসের সময় আরো থাকছে, অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পণ্য হাতিয়ে নেয়ার অভিযোগে রাজধানী থেকে এক নারী সহ 3 জন আটক। রাজধানীর কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়ালো 16। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে শনিবার সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়। এরপর 5 জনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাথিবুল বাহার 2 নামে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় 70 থেকে 80 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তিন দিন ধরে না খোঁজ, এখন আজকে আর সকালবেলা তারে পাওয়া গেছে। আজকে সকালে বলছে আসেন আপনারা, আমরা তৎপরতা চালাবো। এখানে আমি সবাই লাশ দেখছি, এখানে নাই, আমার ভাই নেই। আমরা যে মূল দুর্ঘটনাস্থল তার থেকে হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার দূরবর্তী বিভিন্ন এদিকে ওদিকে সব দিকেই আমরা তো একটানা আমরা খুঁজে চলছি। এরই ফাঁকে পর্যায়ক্রমে এই 5টা লাশ পাওয়া যায়। 3টার পরিচয় পাওয়া গেছে। এই 3টা দাবি আরো শুরু থেকেই ছিল। আবারও ডিসিসি নির্বাচন প্রসঙ্গ। দলীয় সভাপতির নির্দেশনার পরও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডেই সমর্থনের ক্ষেত্রে একক প্রার্থী নির্ধারণ করতে পারেনি আওয়ামী লীগ। সমর্থিত হিসাবে একক প্রার্থী নির্ধারণে দলের কেন্দ্রীয় নেতাদের দিয়ে কমিটি করে দেয়া হলেও সমর্থন চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিলের আগেই একক প্রার্থীর সমর্থন দেয়া নিশ্চিত হবে। একই সঙ্গে তারা দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভক্ত ঢাকার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় নির্বাচন না হলেও এতে অধিকাংশ প্রার্থী কোনো না কোনো দলের সমর্থক অথবা কোনো না কোনো দলের সমর্থিত। বিএনপি এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস
এবং নাশকতা করবে যারা, তাদের যাতে অস্তিত্ব না থাকে সেইভাবে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোনো ওয়ার্ডেই যেন আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী না থাকে তা নিশ্চিত করতে গণভবনে ডেকে নেতাদের সুস্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্দেশনার আলোকে ঢাকার সংসদীয় আসনগুলো নিয়ে কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে গঠিত হয়েছে 15টি কমিটি। স্থানীয় সংসদ, নগর আওয়ামী লীগ ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত এইসব কমিটি ঠিক করছেন ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়টি। তবে প্রতিটি ওয়ার্ডে 5 থেকে 6 জন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীর সমর্থন নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। আমরা চেষ্টা করতেছি যাতে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বী করতে পারে। একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে ওই রিপোর্টটা আমরা নিয়ে নিচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করব। এখনো তো একক প্রার্থীর নির্বাচন প্রতিটি সংসদীয় আসনে সম্ভব হয়নি। কোনো কোনো এলাকায় আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি 9 তারিখের আগে আমরা কমপ্লিট করতে পারব। একই সাথে তারা বলছেন, যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে পরামর্শ দিব বা নির্দেশনা দেব সেটা দলের নেতাকর্মী যারা ইতিমধ্যে নমিনেশন পেপার সাবমিট করেছে তারা মেনে নেবেন। যদি কেউ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা তখন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আশা করি মানবে। তারপর তো 2-1 জায়গায় ব্যতিক্রম হতে পারে, সে ব্যতিক্রম হলে কোনো একটা এফেক্ট হবে না। ওয়ার্ডে যদি যার যোগ্যতা থাকে ওয়ার্ডে দিয়ে দেবো, থানার লেভেলে যোগ্যতা থাকলে থানার, সিটিতে যোগ্যতা থাকলে সিটিতে দিয়ে দেবো। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রার্থী সমর্থনের ক্ষেত্রে এলাকার জনসমর্থন ও দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতাদের এখানে স্যাক্রিফাইস করার মতো। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। একটা সংগঠন যারা রাজধানীর মগবাজার এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ করার সময় বাস চাপায় সহোদর 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও 1 শ্রমিক। শনিবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার রেলগেট মোড়ে নির্মাণাধীন উড়াল সেতুর পাশে শ্রমিকরা বসেছিলেন। এ সময় হঠাৎই বনশ্রী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের উপর উঠে গেলে 3 জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আসাদুল ইসলাম ও মাজেদুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামে। এ ঘটনায় বাস চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ। অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পণ্য হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারী সহ 3 জনকে আটক করেছে র্যাব 2। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড ও গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে বিভিন্ন নামে অফিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল রানা, আফসানা ও তানভীর। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার প্রবাসের খবর। ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনের সম্ভাব্যতা যাচাই করতে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে ভারত সরকার। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, রেল এবং প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘুরে দেখেন ভারতের সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলার বনগাঁ জংশন। কর্মকর্তারা মনে করেন, রেলে যাত্রীদের নতুন নতুন সুবিধা যুক্ত করতে হবে এবং নিরাপত্তা বাড়াতে হবে। ভারত বাংলাদেশের মধ্যে 2008 সালের 14 এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে কলকাতা থেকে সপ্তাহে 3টি ট্রেন ঢাকার দিকে যায় এবং 3টি ঢাকা থেকে আসে। যাত্রীবাহী ট্রেনের জনপ্রিয়তা বাড়ায় পেট্রোপাল সীমান্ত দিয়ে রেল যোগাযোগের দাবি ওঠে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আলোচনা সভা করেছে কাতারের কক্সবাজার পেকুয়া যুবদল। সংগঠনের আহ্বায়ক আক্তার আহমেদের সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের পরিচালনায় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহার নাজমা বৈশাখী হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কাতার শাখার সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি পিয়ার মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত করে সিটি নির্বাচন ঘোষণা করেছে। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনায়েম, মোহাম্মদ মানিক ও কাতার বিএনপি শাখার বিভিন্ন নেতাকর্মীরা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সরকার গুম করেছে বলে অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। ব্রিটেনে আগামীতে যে সরকারি আসুক না কেন, প্রবাসী বাংলাদেশিদের শ্রমে গড়ে ওঠা রন্ধন শিল্পের উন্নয়নে তারা কাজ করবেন, এমন দৃঢ় আশ্বাস দিয়েছেন ব্রিটিশ এমপিরা। রন্ধন শিল্পের বর্তমান সংকট এবং উত্তরণের উপায় নিয়ে সম্প্রতি লন্ডনের হাউস অব পার্লামেন্টে ব্রিটিশ এমপিদের নিয়ে এক আলোচনা সভায় তারা এই অঙ্গীকার করেন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়ে ওঠা রন্ধন শিল্প প্রায় 200 বছরের পুরনো।
এই রন্ধন শিল্পের ওপর ভিত্তি করেই ব্রিটেনে সুপ্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিরা। রন্ধন শিল্পের নানা সংকট মোকাবেলার মাধ্যমে হুমকির মুখে থাকা এই শিল্পকে টিকিয়ে রাখতে গঠিত হয়েছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন কারি অ্যান্ড ক্যাটারিং ইন্ডাস্ট্রি APPG। মঙ্গলবার ব্রিটেনের হাউস অফ লর্ডসের চামেলি হলরুমে অনুষ্ঠিত হয় এর দ্বিতীয় সভা। সভায় বক্তারা জানালেন, ব্রিটিশ সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিমালা আর রেস্টুরেন্টের কর্মচারী সংকটের কারণেই আজ মুখ থুবড়ে পড়েছে এই রন্ধন শিল্প। আর তাই এখন আর শুধু সমস্যা নিয়ে কথা বলা নয়, এর একটি সুষ্ঠু সমাধান প্রয়োজন বলেও জানান তারা। এখানে আমরা কিন্তু আমাদের প্রত্যেক রিজনে টার্গেট করে আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে লবিং করছি এবং এদেরকে আজকে ইনভাইট করা হয়েছে কারি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাটা বিশ্লেষণ করার জন্য। যে অবস্থাটা হচ্ছে কোনোভাবেই ভালো নয়। ইন্ডাস্ট্রি ইজ গেটিং ওয়ার্স ডে আফটার ডে এন্ড স্পেশালি স্টাফ শর্টেজ। আজকে পার্লামেন্ট মেম্বার এবং হাউস অফ লর্ডসদের মেম্বারদের নিয়ে আমরা আমাদের সমস্যা তুলে ধরেছি এবং কন্টিনিউয়াস আমরা লবিং চালিয়ে যাব। আমাদের যে সমস্যাগুলো মেইনলি স্টাফ সংকট, এই স্টাফ সংকট কিভাবে দূরীকরণ করে আগামী দিনে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে পারে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লর্ড মোহাম্মদ শেখ জানান, এই শিল্পের মাধ্যমে প্রবাসীরা শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখছেন না, ব্রিটিশ অর্থনীতিতেও প্রতি বছর এই রন্ধন শিল্পের অবদান প্রায় ৪৫ লাখ পাউন্ড। এখানকার রন্ধন শিল্পে যারা জড়িত তারা বাংলাদেশের গর্ব। এই শিল্পে বাংলাদেশি প্রবাসীদের অবদান আমরা সবাই জানি। আজ তারা শুধুমাত্র এই শিল্পেই সফল নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা সফলতা অর্জনে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিটিশ লর্ড শেখ, লর্ডস কিরণ বিলোমোরিয়া, রিচার্ড হারিংটন MP এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ। সবচেয়ে ক্ষণস্থায়ী এই গ্রহণ মাত্র 5 মিনিট স্থায়ী হয়। নাসার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে জুড়ে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে, তবে মিসিসিপি নদীর উপকূল থেকে অন্ধকারে ঢেকে যাওয়া চাঁদের সবচেয়ে ভালো ছবি দেখা গেছে। এছাড়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদের এই বিরল দৃশ্য দেখা যায়। তবে স্থানীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ এক এক দেশে এক এক সময় দেখা গেছে। প্রথমে মেঘলা আকাশ, পরে কালবৈশাখী ঝড়ের কারণে মাত্র 20 মিনিট আংশিক চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেল বাংলাদেশের উৎসাহী দর্শনার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ ঘটা করে চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করেও হতাশ হতে হয়েছে আগ্রহী বিজ্ঞান মনস্ক সংগঠন ও দর্শনার্থীদের। ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পে চন্দ্রগ্রহণ দেখতে বিকেল থেকেই ভিড় করেন উৎসুক দর্শনার্থীরা। শনিবার সন্ধ্যা 6:12 বাংলাদেশের আকাশে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়। তবে মেঘলা আকাশে তা দৃশ্যমান হয় আরও আধা ঘন্টা পর। যদিও 20 মিনিটের মাথায় আবারও মেঘের আড়ালে ঢাকা পড়ে আংশিক চন্দ্রগ্রহণের দৃশ্য। পরে কালবৈশাখী ঝড়ে পণ্ড হয়ে যায় চন্দ্রগ্রহণ দেখার সব আয়োজন। তবে যেটুকু সময় দৃশ্যমান ছিল এর মধ্যেই দর্শনার্থীরা উপভোগ করেছেন আংশিক চন্দ্রগ্রহণ। আর যারা দেখতে পাননি তাদের কণ্ঠে ছিল হতাশার সুর। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে 3 বছর পর 2018 সালের 27 জুলাই। বৈশাখী প্রস্তুতি শেষ করেছে দেশের ফ্যাশন হাউসগুলো। রং আর ডিজাইনের পাশাপাশি এবারের বৈশাখ ঘিরে পোশাকে রাখা হচ্ছে বিভিন্ন বৈচিত্র্য। এরই মধ্যে বিভিন্ন দোকানে এসব বাহারি পোশাকের দেখা মিললেও চলমান রাজনৈতিক অস্থিরতায় বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন ফ্যাশন হাউস মালিকরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। লাল আর সাদার সমাহারে যেন এক রঙিন উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আর একে ঘিরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে প্রাণের উৎসবে। তাই এই উৎসবকে ঘিরে রঙের বাড়াবাড়িটা যেন একটু বেশিই থাকে। বাহারি রঙের ব্যবহারের পাশাপাশি ভিন্নতা থাকছে ডিজাইনেও। পোশাক পছন্দেও এসেছে নতুনত্ব। শুধুমাত্র শাড়ি কিংবা পাঞ্জাবিকে ঘিরে নয়, বৈশাখের ছোঁয়া থাকছে সালোয়ার কামিজ, টপস, ফতুয়া ও টি শার্টে। বাঙালির হাজার বছরের পুরনো কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন পটচিত্র ও মোটিভও থাকছে এসব পোশাকের ডিজাইনে। চাই প্রতি বছরই যে আমাদের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে, যেগুলো আমাদের পরের জেনারেশন বা এখন যারা ছোট বাচ্চা হয়তো জানেই না, তাদেরকে আসলে ওইগুলো বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। পোশাক এখন শুধু উৎসব বা আবরণ না, এটা আসলে অনেক ধরনের মেসেজ দেয় এবং আমাদের প্রত্যেকটা রং, প্রত্যেকটা মোটিভের মাধ্যমে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। বৈশাখে যেহেতু এটা আসলে একেবারে গ্রীষ্মকাল, মানে ভীষণ রকম গরমের একটি বিষয় থাকে, যে কারণে এই সময়টি আসলে একটি আরামদায়ক কাপড়ের কথা মাথায় রাখতে হয়। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, অ্যাপ্লিকেট ডিজাইনের উজ্জ্বল রং আর কন্ট্রাস্ট কম্বিনেশনে উৎসবমুখী তরুণ মনের উপযোগী পোশাকেরও দেখা মিলছে বিভিন্ন ফ্যাশন হাউজে। পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত শোরুমগুলোতে নতুন ডিজাইনের পোশাক আসবে বলে জানালেন বিভিন্ন ফ্যাশন হাউজের কর্ণধাররা। প্রস্তুতি তো প্রায় শেষ,
এখন তো হচ্ছে মানুষের কেনাকাটার পালা, কালেকশন আসছে প্রতিদিনই নতুন নতুন করে কিছু ট্র্যাডিশনাল অনেক কিছু আমরা খুব স্মার্ট লুকে আমরা প্রেজেন্ট করতে পারি। অনেক দামি পোশাক না হলেও যার যেরকম বাজেট আছে একটা নতুন কাপড় পরেই সেই বছরটা শুরু করবে এটা আশা করছি। আর আমরা সেদিক থেকে মাথায় রেখে আমাদের ডিজাইনগুলো করেছি। প্রতি বছর যেভাবে অনেক আগে থেকে একটা প্রস্তুতি নিতে পারি সেই প্রস্তুতিটার সময়টা এবার কম পাওয়া গিয়েছে। শঙ্কার পাশাপাশি আসলে ঝুঁকিটা সেখানেই থাকে যে আমি আসলে সমস্ত আয়োজন নিয়ে বসে থাকছি, কিন্তু যদি কোনো কারণে না হয় তাহলে সেই ক্ষতি আসলে আমাকেই বহন করতে হবে। বৈশাখকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি থাকলেও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে বাকি দিনগুলোর বেচা বিক্রি, এমনটাই মনে করছেন ফ্যাশন হাউসের মালিকরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতেছে মৃত্তিকা মায়া। এই স্বীকৃতি চলচ্চিত্র শিল্পী ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে জানালেন ছবির কলাকুশলীরা। পুরস্কার জয়ী অন্যান্য শিল্পীরাও বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013-তে মৃত্তিকা মায়ার জয় জয়কার। শ্রেষ্ঠ পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য, অভিনেতা সহ জিতেছে মোট 17টি ক্যাটাগরি। সেই উচ্ছ্বাসের রেশ পাওয়া গেল ছবিটির পরিচালক ও অভিনয় শিল্পীদের কণ্ঠে। মানুষের যে মূল যে মনুষ্যত্বটা সেটা আমি মনে করি মাটির মধ্যেই লুকিয়ে আছে। সেই মাটিকে নিয়ে আমি ছবিটি বানিয়েছি এবং এই মাটির জয় হয়েছে, মৃত্তিকার জয় হয়েছে। শিল্পীর থেকে শুরু করে কলাকুশলীদের মধ্যে যে প্রফেশনালিজম, এই প্রফেশনালিজমের জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন আগেও কয়েকবার সম্মানিত হয়েছেন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে। তবে এবার যৌথভাবে পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত দুই কিংবদন্তি। এই বছর আমার সঙ্গীত জীবনের 50 বছর পূর্তি, সো এটা একটা আলাদা আনন্দ। আজকে আমি আর রুনা লায়লা একসঙ্গে যৌথভাবে দেবদাস ছবির জন্য যে পুরস্কার পেয়েছি, এটা খুব ভালো লাগছে। এটা একটা অন্যরকম অনুভূতি। জাতীয় সম্মানে ভূষিত হয়ে দেশের চলচ্চিত্রের প্রতি নিজেদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল বলে মন্তব্য করলেন পুরস্কার জয়ী অন্যান্য শিল্পীরা। আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। যারা যারা নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, ভালো মানুষ, সবার জন্য আমার এই পুরস্কার। পরিচালক হিসেবে আমি কাজ করতে চাই, প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশায় নিয়েই কাজ করছি। দর্শক শ্রোতার কাছে বলবো যে আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি আরো ভালো কিছু কাজ করতে পারি। বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানালেন তারা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো চট্টগ্রামের এশিয়ান উইমেন ইউনিভার্সিটির 2 দিনব্যাপী ছবি উৎসব। শেষ দিন শনিবার সকাল থেকে ছবি দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমান শিক্ষার্থীরা। শুক্রবার শুরু হয় এই উৎসবে দেশের 50 জন আলোকচিত্রীর তোলা ছবি স্থান পায়। উৎসবে প্রদর্শিত ছবিগুলো থেকে সেরা ছবি বাছাই করেন দেশের প্রখ্যাত 2 আলোকচিত্রী মুনিরা মুর্শেদ ও আবির চৌধুরী। পরে উৎসবে অংশ নেওয়া আলোকচিত্রীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন মনজুমা মুর্শেদ সহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার সকালে একাডেমির নাট্যশালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কথা জানান উৎসবের আয়োজকরা। নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা শীর্ষক এই প্রতিযোগিতা উৎসবে নির্মাতারা তাদের চলচ্চিত্র প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে জমা দিতে পারবেন। যে কোনো ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র এই উৎসবে জমা দেওয়া যাবে। সমাপনী অনুষ্ঠানে বছরব্যাপী বাছাইকৃত ও প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য থেকে 3টি বিভাগে 3 জন নির্মাতাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনে জুরি কমিটির মধ্যে রয়েছেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকি, চলচ্চিত্রকার মুর্শেদুল ইসলাম, নাট্যজন লিয়াকত আলী লাকি সহ 7 জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট মনসুর হাদি সমর্থিত বাহিনীর জন্য অস্ত্র সহায়তা দেয়া শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি শিয়া হাউথিদের দমনে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। শুক্রবার রাতে সৌদি জোটের বিমান হামলায় 6 শিশুসহ 9 বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় ইয়েমেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরবের নিরাপত্তার সার্বভৌমত্বের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। এদিকে ইয়েমেনে সৌদি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় সমাবেশ করেছে শত শত মানুষ। বিমান হামলা চালিয়ে সৌদি জোট ইয়েমেনের সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট। মিরপুরে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে ফতুল্লায় বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। দুটি ম্যাচই শুরু হবে দুপুর 1টা 30 খেলা দেখতে দর্শকদের কোনো টিকিট লাগবে না বলে জানায় টুর্নামেন্ট কমিটি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি হিসেবে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি, যাতে অংশ নিচ্ছে দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে আইপিএলে খেলার কারণে সাকিব আল হাসান পুরো আসর এবং ব্যক্তিগত কারণে তামিম ইকবাল প্রথম ম্যাচ খেলছেন না। নতুন এই টুর্নামেন্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বেশ কাজে আসবে বলে মনে করেন অংশগ্রহণকারী দলের অধিনায়করা। মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব করবেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ালটন মধ্যাঞ্চলের, নাসির হোসেন উত্তরাঞ্চলের এবং মুমিনুল হক অধিনায়কত্ব করবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। লিস্টে মর্যাদার এই টুর্নামেন্টের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের সেরা 2 দল 11 এপ্রিল মুখোমুখি হবে ফাইনালে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল বৈশাখী ঝড়ে দেশের 5 জেলায় 16 জনের মৃত্যু। রাজধানীতে বিলবোর্ড পড়ে 4 জন আহত। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বিপর্যস্ত। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে রোববার আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। 3 মাস পর তালা কেটে নয়াপল্টনের কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা সিটি নির্বাচনে মিন্টু পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। উচ্চ আদালতে যাবার ঘোষণা 2 পক্ষের আইনজীবীদের। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান। এবং বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না দেশের দর্শনার্থীরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।